আমি যেহেতু সঞ্চয়পত্র ডেস্কে অনেক দিন কাজ করেছি এবং অনেক মানুষকে সঞ্চয়পত্র করে দিয়েছি, তাদের সমস্যাগুলো দেখেছি। তো সেহেতু এই ভিডিওতে মোটামুটি আপনি সঞ্চয়পত্র রিলেটেড যত ইনফরমেশন আছে সব ইনফরমেশন পাবেন। আর এর বাইরেও যদি ইনফরমেশন লাগে আপনি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি সব ইনফরমেশন আপনাকে দিব আর সলিড ইনফরমেশন দিব। সঞ্চয়পত্র রিলেটেড যে জিজ্ঞাসাটা আপনি ব্যাংকে গিয়ে জিজ্ঞেস করতেন, সেই জিজ্ঞাসাটা আমাকে জিজ্ঞেস করলে আমি একেবারে সলিড একটা অ্যান্সার আপনাকে কমেন্ট বক্সে আপনি দিয়ে দিব। বর্তমানে সাধারণ মানুষের ইনভেস্ট করার জন্য সবচেয়ে ভালো মাধ্যম হলো সঞ্চয়পত্র। সবচেয়ে নিরাপদ মাধ্যম, সবথেকে বেশি মুনাফা দেয় সঞ্চয়পত্রে। অনেকেই সঞ্চয়পত্রে ইনভেস্ট করছেন, আবার অনেকেই সঞ্চয়পত্রে ইনভেস্ট করার জন্য পরিকল্পনা করছেন। আপনি যে জায়গায় ইনভেস্ট করছেন বা করতে চাচ্ছেন সেটা নিয়ে কিন্তু আপনার প্রপার একটা নলেজ থাকা দরকার। তো আমি এই ভিডিওতে সঞ্চয়পত্র রিলেটেড যাবতীয় ইনফরমেশন, যত প্রশ্ন আছে আপনার সব প্রশ্নের অ্যান্সার আমি দিব। আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনার সঞ্চয়পত্র রিলেটেড আর কোনো প্রশ্ন থাকবে না। আপনি যেহেতু সঞ্চয়পত্রে ইনভেস্ট করছেন বা করবেন, আপনার উচিত হবে এই ভিডিওটা ফুল দেখা। তাহলে চলুন শুরু করা যাক। বর্তমানে কি কি সঞ্চয়পত্র চালু আছে, মুনাফার হার কত, কিভাবে মুনাফা প্রদান করা হয়। বর্তমানে 4টা সঞ্চয়পত্র চালু আছে। পরিবার সঞ্চয়পত্র, 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র, 5 বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র, পেনশনার সঞ্চয়পত্র। এই 4টার ভিতর দেওয়া আছে প্রতিটা সঞ্চয়পত্রের মেয়াদকাল, মুনাফার হার, মুনাফা প্রদানের পদ্ধতি, মুনাফা ও মূল টাকা পরিশোধের পদ্ধতি। আমি চেষ্টা করব প্রতিটা সঞ্চয়পত্রের ক্যাটাগরি ধরে ধরে ফুল ডিটেলস জানানোর। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এবার দেখে নিই কোন সঞ্চয়পত্র কারা ক্রয় করতে পারবে। পরিবার সঞ্চয়পত্র, 18 বছর বা এর বেশি বয়সী বাংলাদেশি নারী, 18 বছর বা বেশি বয়সী প্রতিবন্ধী পুরুষ এবং 65 বা বেশি বয়সী পুরুষ ব্যক্তি। 3 মাস অন্তর অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র কারা ক্রয় করতে পারবে। 18 বছর বা বেশি বয়সী বাংলাদেশি নারী পুরুষ উভয়ই 3 মাস অন্তর অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র ক্রয় করতে পারবে। 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র, 18 বা এর বেশি বয়সী বাংলাদেশি নারী পুরুষ ক্রয় করতে পারবে। পেনশনার সঞ্চয়পত্র, সরকারি আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের পেনশনভোগী কর্মকর্তা কর্মচারীবৃন্দ জিপিএফ ও গ্র্যাচুইটির টাকায় এই সঞ্চয়পত্র মানে পেনশনার সঞ্চয়পত্র ক্রয় করতে পারবে। সর্বনিম্ন কত টাকা সঞ্চয়পত্র ক্রয় করা যায়। পরিবার সঞ্চয়পত্র সর্বনিম্ন 10,000 টাকার, 5 বছর মেয়াদি সঞ্চয়পত্র সর্বনিম্ন 5,000 টাকা, 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র সর্বনিম্ন 1 লক্ষ টাকা এবং পেনশনার সঞ্চয়পত্র সর্বনিম্ন 1 লক্ষ টাকা ক্রয় করা যায়। একক নামে মোট কত টাকার সঞ্চয়পত্র ক্রয় করা যায়। সঞ্চয় স্কিম নির্বিশেষে সাকুল্য 50 লক্ষ টাকা। তবে ক্রেতার পেনশনার হলে জিপিএফ ও গ্র্যাচুইটির টাকার অতিরিক্ত 50 লক্ষ টাকার সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন। এই নিচের চার্টে একটা সঞ্চয়পত্রর ক্রয়সীমার চার্ট দেওয়া আছে, একটু দেখে নেন। পারিবারিক সঞ্চয়পত্র সর্বোচ্চ ক্রয়সীমা হলো 45 লক্ষ টাকা। 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্রের সর্বোচ্চ ক্রয়সীমা হলো 30 লক্ষ টাকা। 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্রের সর্বোচ্চ ক্রয়সীমা 30 লক্ষ টাকা। পেনশনার সঞ্চয়পত্রের সর্বোচ্চ ক্রয়সীমা 45 লক্ষ টাকা। তবে আপনি যদি ভেঙে ভেঙে ক্রয় করতে চান, যে পারিবারিক সঞ্চয়পত্র কিছুটা করছি, 3 মাস অন্তর অন্তর সঞ্চয়পত্র করব কিংবা 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র করব, সেক্ষেত্রে মোট ক্রয়সীমা হবে 50 লক্ষ টাকার, কিন্তু এর বেশি না। যৌথ নামে মোট কত টাকা সঞ্চয়পত্র ক্রয় করা যাবে। 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্রের ক্ষেত্রে ও 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্রের সর্বসাকুল্যে 1 কোটি টাকা। সঞ্চয়পত্র ক্রয়ের ক্ষেত্রে কি কি কাগজপত্র প্রয়োজন। যৌথভাবে পূরণকৃত ফর্ম, ক্রেতার জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি, ক্রেতার 2 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি, ক্রেতার ব্যাংক হিসাবের এমআইসিআর চেক ও চেকের পাতার ফটোকপি, ক্রেতার আয়কর বা রিটার্নের সনদের কপি যদি থাকে, যদি বিনিয়োগ 10 লাখ টাকার উপরে হয়, নমিনির জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি, নমিনির 2 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি। নমিনির সই অবশ্যই দরকার আছে, সেই ক্ষেত্রে নমিনিকেও সাথে করে নিয়ে যেতে হয়। পেনশনার সঞ্চয়পত্র ক্রয়ের ক্ষেত্রে অতিরিক্ত কি কি কাগজপত্র প্রয়োজন।
পেনশন মঞ্জুরিপত্রের সত্যায়িত কপি, জিপিএফ এর চূড়ান্ত মঞ্জুরিপত্রের সত্যায়িত কপি, গ্র্যাচুইটির চূড়ান্ত মঞ্জুরিপত্রের সত্যায়িত কপি, পেনশন বইয়ের সত্যায়িত কপি, প্রযোজ্য ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক পূরণকৃত পিএসসি ফর্ম। প্রতিবন্ধী পুরুষ ব্যক্তি পরিবার সঞ্চয়পত্র ক্রয় করতে চাইলে অতিরিক্ত কী কাগজপত্র জমা দিতে হবে? সমাজসেবা অধিদপ্তর থেকে প্রতিবন্ধিত্ব এর সপক্ষে সনদ আনতে হবে। 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র এবং 5 বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র একক নামে ক্রয় করলে কি যৌথ নামে পুনরায় ক্রয় করা যাবে? না। একই ব্যক্তি কি একাধিক ব্যক্তির সাথে যৌথ নামে সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন? না। ক্রয় সীমা নির্ধারণ ও মুনাফার টাকা পরিশোধগত জটিলতা দেখা দিতে পারে। যৌথ নামে সঞ্চয়পত্র ক্রয়ের ক্ষেত্রে কি যৌথ নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে? হ্যাঁ। যৌথ নামে সঞ্চয়পত্র ক্রয়ের ক্ষেত্রে কি উভয় ব্যক্তি আয়করের সনদ থাকতে হবে? হ্যাঁ। আমি প্রবাসে থাকি, আমার জাতীয় পরিচয়পত্র নেই, আমি কি জাতীয় পরিচয়পত্রের পরিবর্তে পাসপোর্ট, জন্ম নিবন্ধন সনদেও সঞ্চয়পত্র ক্রয় করতে পারবো? না। সঞ্চয়পত্রের স্কিম ওয়েবসাইট ভিত্তিক সফটওয়্যারটি গ্রাহকের জাতীয় পরিচয়পত্রের নম্বর ভিত্তিতে গ্রাহকের তথ্য সংগ্রহ করে থাকে। যেহেতু সঞ্চয়পত্রটা মূলত আপনার এনআইডির নাম্বারের উপর হয়ে থাকে, সেহেতু আপনি এনআইডি বাদে অন্য কোনো ডকুমেন্ট দিয়ে সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন না। আমি পাসপোর্ট নাম্বার দিয়ে আয়কর সনদ নিয়েছি, আমি কি সঞ্চয়পত্র ক্রয় করতে পারবো? না। সঞ্চয়পত্র ক্রয়ের ক্ষেত্রে আয়কর সনদ জাতীয় পরিচয়পত্রের নম্বর ব্যবহার করতে হবে। আয়কর সনদ সংশোধনের জন্য উপকর কমিশনের কার্যালয়ে যোগাযোগ করুন। আমি জাতীয় পরিচয়পত্র হাতে পাইনি কিন্তু ভোটার হয়েছি, সেক্ষেত্রে সঞ্চয়পত্র ক্রয় করতে আমার করণীয় কি? সংশ্লিষ্ট থানা নির্বাচন অফিসের ভোটার নাম্বার স্লিপ দেখিয়ে সাময়িক জাতীয় সঞ্চয়পত্র সংরক্ষণ করতে পারবেন, তবে ব্যক্তি বিশেষে ন্যূনতম 18 বছর হতে হবে। মানে 18 বছরের উপরে হলে আপনার যদি ভোটার স্লিপও থাকে তাহলে আপনি সেই স্লিপের নাম্বার দিয়েও একটা সাময়িক সঞ্চয়পত্র আপনি ক্রয় করতে পারবেন। এক ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট নম্বর চেক দিয়ে অন্য ব্যক্তির নামে সঞ্চয়পত্র ক্রয় করা যাবে? না। যিনি সঞ্চয়পত্র ক্রয় করবেন তার নিজের একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, কারণ সঞ্চয়পত্রের অ্যামাউন্ট মুনাফাটা প্রতি মাসে মাসে কিংবা 3 মাস অন্তর যেটাই বলি সেটা কিন্তু তার ওই ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টেই যাবে। আমার নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট নেই কিন্তু কোম্পানির ব্যবসা প্রতিষ্ঠানের নামে ব্যাংক অ্যাকাউন্ট আছে, এটা দিয়ে কি সঞ্চয়পত্র ক্রয় করতে পারবে? এক কথায় না আর কি। আমার নিজের নামে আয়কর সনদ নেই কিন্তু কোম্পানি বা ব্যবসা প্রতিষ্ঠানের নামে আয়কর সনদ আছে, এই আয়কর সনদ দিয়ে কি আমি সঞ্চয়পত্র ক্রয় করতে পারবো? না। আমি পূর্বে এক ব্যাংকের অ্যাকাউন্ট দিয়ে সঞ্চয়পত্র ক্রয় করেছি, বর্তমানে অন্য আরেক ব্যাংকের অ্যাকাউন্ট দিয়ে সঞ্চয়পত্র ক্রয় করতে কি পারবো? হ্যাঁ। কারণ আসলে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা ট্র্যাক হবে না, আপনার যেটা সঞ্চয়পত্র সফটওয়্যারে ট্র্যাক হয় সেটা হলো আপনার এনআইডি কার্ডের নাম্বার। ওই নাম্বার দিয়ে আপনি চাইলে ধরেন আপনি অগ্রণী ব্যাংকে একবার সঞ্চয়পত্র ক্রয় করছেন, আপনি পরে সোনালী ব্যাংকেও ক্রয় করতে পারবেন কিংবা পোস্ট অফিসেও ক্রয় করতে পারবেন। ওই নাম্বারটাই আপনার তথ্য হালনাগাদ হবে আপনার এনআইডি নাম্বার দিয়ে। আমি পূর্বে ডাকঘর, ব্যাংক, সঞ্চয় ব্যুরো বা অন্য আউটলেট থেকে সঞ্চয়পত্র ক্রয় করেছি, বর্তমানে ডাকঘর, ব্যাংক, সঞ্চয় ব্যুরোর অন্য আরেকটি আউটলেট থেকে সঞ্চয়পত্র ক্রয় করতে কি পারবো? হ্যাঁ। ক্রয় সীমা অতিক্রম না করে এবং অন্যান্য শর্তাবলী মেনে ক্রয় করতে পারবেন। একই দিনে এক ব্যক্তির নামে একাধিক সঞ্চয়পত্র ক্রয় করা যাবে? হ্যাঁ। আপনি অবশ্যই সঞ্চয়পত্র এরকম করে ক্রয় করতে পারবেন। হ্যাঁ, এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। আমি সাজেস্ট করব যেটা, আপনার যদি 30 লাখ টাকা সঞ্চয়পত্র করেন তাহলে সেটা আপনি ভেঙে ভেঙে করেন 10 লাখ 10 লাখ 10 লাখ করে, কারণ আপনার যে কোনো সময় যদি টাকা লাগে, যে কোনো সময় সঞ্চয়পত্র নগদায়নের দরকার হয়, তাহলে কিন্তু আপনি জাস্ট 10 লাখ টাকার যে একটা সঞ্চয়পত্র সেটা কিন্তু আপনি ভেঙে ফেলতে পারলেন, আপনার পুরো 30 লাখ টাকার সঞ্চয়পত্র ভেঙে ফেলা লাগলো না। সেক্ষেত্রে আমি অবশ্যই সাজেস্ট করবো আপনার অ্যামাউন্ট যদি আপনার সঞ্চয়পত্রের ইনভেস্ট যদি বেশি হয়, 30, 40, 50 লাখ টাকা হয়, তাহলে এটা ভেঙে ভেঙে স্লট করে অনেকগুলো সঞ্চয়পত্র করুন। নগদ টাকার সঞ্চয়পত্র ক্রয় করা যাবে কি? 1 লক্ষ টাকায় শুধু একবার নগদ টাকার সঞ্চয়পত্র ক্রয় করা যাবে। সেক্ষেত্রে ব্যাংক হিসেবে এমআইসিআর চেকের পাতা ফটোকপি অথবা ব্যাংক হিসেবে স্টেটমেন্ট দিতে হবে। এমআইসিআর চেক ছাড়া কি সঞ্চয়পত্র ক্রয় করা যাবে? না। কিন্তু না বললেও প্র্যাকটিক্যালি আমি দেখেছি যে এমআইসিআর চেক ছাড়া যে মানে নন এমআইসিআর চেক আছে সেটা দিয়েও সঞ্চয়পত্র ক্রয় করা যায়। আমি নিজে সঞ্চয়পত্র এরকম অনেককে
করে দিছি নন এমআইসিআর চেক দিয়ে। এমআইসিআর চেক কোথা থেকে সংগ্রহ করব? আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেই ব্যাংক থেকে। এমআইসিআর চেকটা মূলত হলো যেই চেকের ভিতরে আপনার নাম মানে গ্রাহকের নাম লিখা থাকে সেটা হলো এমআইসিআর চেক। আয়কর সনদের কপি ছাড়া সঞ্চয়পত্র ক্রয় করা যাবে কি? 1 লক্ষ টাকায় শুধুমাত্র একবার আয়কর সনদের কপি ছাড়া সঞ্চয়পত্র ক্রয় করা যাবে। আসলে এখানে আপডেট তথ্য হলো যে আয়কর সনদ ছাড়া আপনি এখন রিটার্নের যে কপি ওইটা ছাড়া আপনি 10 লক্ষ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন। এটা হলো আপডেট তথ্য। আমি গৃহিণী, কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী, আমাকে কি আয়কর রিটার্নের সনদের কপি জমা দিতে হবে? হ্যাঁ, 10 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা না, 10 লক্ষ টাকার বেশি বিনিয়োগ করতে হলে আয়কর রিটার্নের কপি জমা দিতে হবে, বাধ্যতামূলক। আয়কর সনদ কোথা থেকে সংগ্রহ করতে হবে? উপকর কমিশন কার্যালয় থেকে সংগ্রহ করতে হবে। এখন অনলাইনেই আর কি রিটার্নের কপিটা বের করা যায়। এখন অনলাইনে যারা অনলাইনের আশেপাশে ভালো বুঝে তাদের মাধ্যমে আপনি এটা করে ফেলতে পারেন, সমস্যা হবে না। আমি কোনো নমিনি যুক্ত করতে চাই না, আমি কি সঞ্চয়পত্র ক্রয় করতে পারবো? না, বর্তমানে পদ্ধতিতে সঞ্চয়পত্র ক্রয় খাতে নমিনি নিযুক্ত করা বাধ্যতামূলক। অবশ্যই আপনি করবেন। নাবালককে নমিনি যুক্ত করা যাবে কি? নাবালককে নমিনি যুক্ত করা যাবে, হ্যাঁ। তবে নাবালকের বাবা-মা, দাদা অথবা আদালত কর্তৃক নির্ধারিত অভিভাবকের প্রত্যয়নের প্রয়োজন হবে। এক্ষেত্রে নাবালকের জন্ম নিবন্ধনের সত্যায়িত কপি, ছবি এবং প্রত্যয়নকারী জাতীয় পরিচয়পত্র সত্যায়িত কপি ও সত্যায়িত ছবি জমা দিতে হবে। প্রতিষ্ঠানের বা ফান্ডের নামে কোনো সঞ্চয়পত্র ক্রয় করা যাবে কি? প্রতিষ্ঠান এবং ফান্ডের নামে অবশ্যই সঞ্চয়পত্র ক্রয় করা যাবে, তবে এক্ষেত্রে ফান্ডের নামে আয়কর সনদ থাকা বাধ্যতামূলক। নাবালকের নামে সঞ্চয়পত্র ক্রয় করা যাবে কি? না, নাবালকের নামে সঞ্চয়পত্র ক্রয় করা যাবে না। যেহেতু আগেই বলেছি যে সঞ্চয়পত্র ক্রয় করতে আপনার আইডি কার্ডের ফটোকপি লাগবে। তো সেই ক্ষেত্রে 18 বছর না হলে তো আর আইডি কার্ড পাবেন না, সেক্ষেত্রে সঞ্চয়পত্র ক্রয় করা যাবে না। এখানে সঞ্চয়পত্রগুলোর নাম দেওয়া আছে আর প্রথম বছরে আপনি কত % মুনাফা পাবেন, দ্বিতীয় বছরে কত % পাবেন, এইভাবে মুনাফার হার এখানে কিন্তু দেওয়া আছে। এবার আমরা জানবো কর্তন সংক্রান্ত কিছু প্রশ্ন। সঞ্চয়পত্রের মুনাফা হতে কিরূপ হারে উৎস কর কর্তন করা হয়? মোট বিনিয়োগ 5 লক্ষ টাকা বা তার কম হলে 5% হারে এবং মোট বিনিয়োগ 5 লক্ষ টাকা বেশি হলে সব টাকার ওপর 10% হারে মুনাফা হতে উৎস কর কর্তন করা হয়। আমি যদি 5 লক্ষ টাকা করে কয়েকবার সঞ্চয়পত্র করি সেক্ষেত্রে কি 5% হারে উৎস কর কর্তন করা হবে? না, 10% হারে মুনাফা হতে উৎস কর কর্তন করা হবে, কেননা মোট বিনিয়োগ 5 লক্ষ টাকার অধিক হবে। সঞ্চয়পত্রের গ্রাহক তথ্য গ্রাহকের জাতীয় পরিচয়পত্রের নম্বরের ভিত্তিতে সংরক্ষণ করা হয়। তাছাড়া মুনাফা প্রদানের পদ্ধতিও স্বয়ংক্রিয়। সুতরাং কোনো ব্যক্তির কত টাকা বিনিয়োগ রয়েছে তা ওয়েবভিত্তিক সফটওয়্যার ওই ব্যক্তির জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করে থাকে। পেনশন সঞ্চয়পত্রের মুনাফা হতে কিরূপ হারে উৎস কর কর্তন করা হয়? পেনশন সঞ্চয়পত্রের মোট বিনিয়োগ 5 লক্ষ টাকা বা তার কম হলে তার আয়কর মুক্ত, কিন্তু মোট বিনিয়োগ 5 লক্ষ টাকার বেশি হলে সব টাকার উপর 10% হারে মুনাফা হতে উৎস কর কর্তন করা হয়। পেনশন সঞ্চয়পত্রে 5 লক্ষ টাকা এবং অন্যান্য সঞ্চয়পত্রে 5 লক্ষ টাকা বিনিয়োগ করলে সেক্ষেত্রে মুনাফা হতে কিরূপ হারে উৎস কর কর্তন করা হবে? পেনশন সঞ্চয়পত্র আয়করমুক্ত থাকবে এবং বাকি 5 লক্ষ টাকার উপর প্রদেয় মুনাফার হার হতে 10% হারে উৎস কর কর্তন করা হবে। মানে কি আপনি এখনও আমাকে শুনছেন? ওহ, এইটাই আমার জন্য সবথেকে বড় পাওনা। প্লিজ আপনি যদি এই পর্যন্ত আমাকে শুনে থাকেন তাহলে অবশ্যই আপনি আমাকে একটা কমেন্ট করেন। আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা, মন থেকে ভালোবাসা। ভিডিওটি খুব বড় হয়ে যাচ্ছে। আমি খুব গুরুত্বপূর্ণ 2টা টপিক সঞ্চয়পত্র নিয়ে সেটা অন্য কোনো ভিডিওতে বলবো। 2টা টপিক হলো, একটা নগদায়ন করা, মানে সময়ের আগে যদি আপনি সঞ্চয়পত্র ভাঙেন তাহলে কত টাকা ব্যাক পাবেন সেইটা। আরেকটা হলো সঞ্চয়পত্র করার সময় যদি কোনো ভুল ত্রুটি হয়, কোন ধরনের ভুল হলে কি করতে হবে সেটা নিয়ে একটা ভিডিও।